আসসালামু আলাইকুম। ওয়ান মিলিয়ন ভার্সেস বিডির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছে। তো রমজান মাস অবশ্যই মুখে হাসি থাকার মাস। তারপরেও হচ্ছে একটু কষ্ট সেটা হচ্ছে আ আমাদের বিশ্বের মধ্যে যেই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে বা শুরু হয়েছে, আশা করি এগুলা ৩য় বিশ্বের দিকে মোড় নিতে পারে। তো এটা তো কূটনীতিক আলোচনা। তারপরে বললাম সবচেয়ে শোকের এবং দুঃখের বিষয় হচ্ছে আয়াতুল্লাহ খামেনি ইরানের প্রেসিডেন্ট উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করুক। আর ইসলাম বা মুসলিম বিজয়ের মাধ্যমে পৃথিবীটা অন্ততপক্ষে পৃথিবীটা হচ্ছে শান্তির দিকে অগ্রসর হোক। এই কামনা আমরা সকলে করি। তো আজকের যেই ভিডিওর প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে অনেকে আমাকে বলেন যে ভাই মধ্যপ্রাচ্যর ভিসা নিয়ে আলোচনা করেন। তো এর মধ্যে আমি অনেক মধ্যপ্রাচ্যের ভিসার ব্যাপারে কথা বলেছি বা কিভাবে মধ্যপ্রাচ্যের ভিসাগুলো প্রসেস করা যায় ওই বিষয় নিয়ে আলাপ করেছিলাম। বাট অ্যাক্সিডেন্টলি তো এখন একটা সময় যে সমস্যার সৃষ্টি হয়েছে, এই সময়টা মধ্যপ্রাচ্যে আমাদের বাংলাদেশি ইমিগ্রেন্ট পিপলদের না যাওয়াই উত্তম। তারপর হচ্ছে আসেন ইউরোপ। ইউরোপের বেশি ট্রানজিটগুলা হচ্ছে আপনার মিডল ইস্ট থেকেই হইতো। বিশেষ করে হচ্ছে আপনার দুবাই। তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা আমাদের যাত্রীদের জন্য বলছি। তাছাড়া আমাদেরও অনেক ক্লায়েন্ট আছে যাদের হচ্ছে সব প্রসেস হয়ে আছে। আপনারা জানলে খুশি হবেন যে আমাদের এই ২-৩ দিন আগে আমাদের হচ্ছে আরও ৩ জন অলরেডি বেলারুসে চলে গেছেন আলহামদুলিল্লাহ। তো এই ফ্লাইটটা যদি আমরা এর মধ্যে সম্পূর্ণ করতাম, যাত্রীগুলাও হচ্ছে বিপদে পড়তো এবং কষ্টের শেষ থাকতো না। আর এই ভিসাগুলো করতে গেলে বেলারুশের ভিসাটা প্রচুর একটা হাই কস্টের প্রয়োজন হয়। যে কস্টটা দেখা যায় যে যদি যাত্রীর কোনো সমস্যা হয়, যাত্রী নিজের কারণে ব্যাক করে অথবা হচ্ছে আমাদের কোনো কারণেই হয়তো যাত্রী ব্যাক করলো। সেক্ষেত্রে যদি যাত্রীর কোনো নিজের সমস্যার কারণে ব্যাক না করে, সেক্ষেত্রে যাত্রীর তো ওরকম ক্ষতিগ্রস্ত হয় না। তাদের আবার আমরা হচ্ছে আমাদের দায়িত্ব নিয়ে আবার সবকিছু নতুন করে করতে হয়। বেলারুশের সিস্টেমটা এটা। তখন দেখা যায় মোটা একটা অঙ্কের টাকা প্রয়োজন হয়। যেটা যাত্রীর না আমাদের উপর দিয়ে যায়। আর বিশেষ করে যে যাত্রীগুলো আমাদের এখানে যায়, যেহেতু কোম্পানির সাইটগুলো আমাদের নিজস্ব, ক্ষতির সম্মুখীন সবচেয়ে বেশি আমরা এই মাহাজনরা আর কি হই। এটার কারণ হচ্ছে তাদের তো দোষ নাই। কোনো কারণে তাদের ফ্লাইটটা মিস হইছে। সেইটা সমস্যা নাই। ফ্লাইট মিস হইলে হচ্ছে যদি টিকেট নো শো হয়, সেইদিকে দেখা যায় মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমাদের ডিডাকশন হয়ে আবার নতুন করে টিকেট রি-ইস্যু করতে হয়। সেইটা সমস্যা নাই, সেটা মাইনা নেওয়া যায়। কিন্তু যখন একটা যাত্রী ওইখান থেকে তার ভুলে ফেরত আসে, সেক্ষেত্রে দেখা যায় তারপরও আমরা হচ্ছে মন তো আর মানে না, যেহেতু উনি আমাদের বাংলাদেশী মানুষ, আমাদের কাছে আসছিলেন কাজের জন্য। ওইখানে যাবেন, আমাদের কোম্পানির সাপোর্টে উনি কাজ করবেন, থাকবেন। সেই ক্ষেত্রে আমাদের মানে ইচ্ছা না থাকলেও অনিচ্ছা সত্ত্বেও আমরা চেষ্টা করি আমাদের থেকে ড্যামারেজ দিয়ে হইলো এবং তাদেরও কিছু সহযোগিতা প্রয়োজন। যেমন বিমান ভাড়া, তারপরে হচ্ছে আপনার এয়ারপোর্ট কন্ট্রাক্ট, এই টাকাগুলো হচ্ছে তাদের দিতে হয়। আর যাত্রীর যদি দেখা যায় কোনো ধরনের কোনো সমস্যা না থাকে, যাত্রীর কোনো ভুল ত্রুটি নাই, আমাদের কোনো ডকুমেন্টসে ভুল ছিল, ল্যাকিংস তো নাই আমাদের ডকুমেন্টসে, অনেক সময় ভুল হয়ে যায়, জন্ম তারিখ ভুল হয়, দেখা যায় ইন্স্যুরেন্সের ডেট ভুল আসে, এইগুলো কিন্তু বেশি ভুল হয়। বোফা মানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের ডকুমেন্টসে এবং হচ্ছে ইন্স্যুরেন্স, এই ২টা থেকে বেশি ভুল হয়। আর অন্যান্য ডকুমেন্টসে দেখা যায় ডকুমেন্টসগুলো যখন প্রিন্ট করা হয়, অনেক সময় অনেক টেকনিক্যাল কারণে এটার মানে অর্থগুলো একটু পরিবর্তন হয়ে যায়। আপনারা জানেন যে এই ট্রান্সলেটগুলা করা হয়, এটা সম্পূর্ণরূপে ওই দেশি ভাষা। আপনার হচ্ছে প্রপার যেই আপনার মিনিংটা ওইটা বোঝায় না। অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়, কিন্তু ওইটা মেজর প্রবলেম না। মেজর প্রবলেম হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের ডকুমেন্টস, ইন্স্যুরেন্স। এই ২টা ডকুমেন্টস
আপনারা যারা যাত্রীরা তারাও ভালোভাবে খেয়াল করবেন যে এখানে বিশেষ করে আপনাদের নাম মোফার যেই হচ্ছে ওরা বিল করছে ওই মোফার এটা ওইখানের যেই ডেটটা ওইটা ঠিক আছে কিনা এবং মোফার যে ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট এটা ঠিক আছে কিনা এবং আপনার জন্ম তারিখ মানে ডেট অফ বার্থ এখানে ঠিক আছে কিনা এগুলা কিন্তু আপনারাও একটু খেয়াল করবেন। আমরা অনেক কাজ কিন্তু করি না, টুকটাক কাজ করি কিন্তু দেখা যায় যে এই কাজের মধ্যে আমরা একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে পছন্দ করি, তারপরও মানুষ মাত্র ভুল। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হইতেই পারে, ওটা 100টা কাজের মধ্যে একটা হয়, এটা হবেই ভাই। তো সেটারও একটা সমাধান আছে। তো যেটা বলছিলাম, যদি যাত্রীর কোনো সমস্যা হয় পুরাটাই হচ্ছে আমরা চেষ্টা করি বেয়ার করার জন্য, যে দ্বিতীয়বার তাকে আবার প্রস্তুত করি। সেক্ষেত্রে কী হয় ভাই, আমাদের যারা ইমিগ্রেশন থেকে ফেরত আসে পুরো আবার নতুন করে আমাদের সব ডকুমেন্টস করতে হয়। সেখানে আমরা যারা হচ্ছে মহাজন পক্ষ আছি তাদের অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হইতে হয়। কেউই চায় না যে সে একটা ব্যবসা করবে এখানে মানে বড় অঙ্কের একটা লস হোক, তাই সব ক্ষেত্রে সে সঠিকভাবে কাজ করার চেষ্টা করে এবং নির্ভুলভাবে করার চেষ্টা করে এবং সতর্কতার সাথে কাজ করার চেষ্টা করে। তারপর অনেক সময় হয়ে যায়, এটা স্বাভাবিক। হয়তোবা তার জাতির তাকদিরে ছিল না, আমাদের জাতির তাকদিরে ছিল না, বা আমাদের তাকদিরে আছে আমরা এরকম একটা লসের সম্মুখীন হব। কিন্তু কারো কোনো চিন্তার কারণ নেই, আমাদের কাছে আসলে এই ভালো একটা সার্ভিস আপনারা পাবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ আপনারা যারা কাজে নামেন, কাজে নামার আগে আপনারা ভাবেন না। কেউই আপনাদের বলে না যে ভাই আপনারা কাজে যখন নামবেন, আপনারা যদি কোনো সময় কোনো কারণে অ্যাক্সিডেন্ট এরকম হয় আপনাদের কি কি সমস্যা হইতে পারে বা কি কি ধরনের ডিডাকশন আসতে পারে, এই জিনিসগুলো কিন্তু ভাইবা চিন্তা নিতে হবে। ধরেন আপনি এখান থেকে ইন্ডিয়া ঘুরতে গেছেন ভাই, আপনি নিজে নিজেই গেছেন, হঠাৎ ওই এয়ারপোর্ট থেকে আপনারা বললো যে আপনারা ঢুকতে দিব না, সেক্ষেত্রে আপনার বাংলাদেশে ব্যাক করলেন, আপনি নিজে নিজে গেছেন চেষ্টা করে, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কিনছেন, আপনার হচ্ছে এয়ার টিকিট করছেন, হোটেল বুকিং দিছেন, তবে এই টাকাগুলো আপনি কারে ক্লেম করবেন বলেন? কারে ব্লেম করবেন আর কারে ক্লেম করবেন? কাউরই তো পাইতেছেন না, তাই না? যখন আমাদের মাধ্যমে আপনারা যান, যদিও বা আমরা এজেন্সির ওই মতো কাজ করি না, যে হচ্ছে আপনার অনেক ফাইল নিলাম, শত শত 10টা কাজ করলাম আর 90টা কাজ করলাম না, এখান দিয়ে আমরা ডিডাকশন করলাম, ওই ডিডাকশনের টাকাটা আমার পকেটে ঢুকলো, একটা সম্পদ করলাম ভাই। ভাই একদিন মরতে হবে ভাই, দরকার কি ভাই, আমি কাজ করে আপনার কাছ থেকে টাকা নেব আর আপনি গেলে আমার হচ্ছে প্রফিট, আপনারা নিয়ে ওই ব্যবসা করে আমার প্রফিট নেয়। আমরা তো গিভ অ্যান্ড টেকের মধ্যে নাই যে আপনার থেকে পাসপোর্ট আপনি আমার দিলেন, আমি 10 আবার আপনি আর আরেকজনের কাছে বেচা দিলাম, ওই সিস্টেম নাই ভাই। ওই সিস্টেমের কোনো কাজই দরকার নেই, দরকার বললে এই কাজ আমার করতে হবে এমন কোনো কথা না। তো যাই হোক, আগে ভাইবা চিন্তা নিবেন কাজে নামার আগে, ভাই আমি যদি ক্ষতির সম্মুখীন হই কী পরিমাণ ক্ষতি আমার হইতে পারে, ভাই আমি যদি আপনার কারণে ক্ষতির সম্মুখীন হই আপনি আবার কতটুকু ব্যাকআপ দিবেন, এই জিনিসগুলো বইনা নিবেন ভাই। এটা ইউরোপের কাজ ভাই, ইউরোপের হচ্ছে লয়ার চার্জ ফেরত হয় না ভাই, ফেরত দেয় না। পোস্টেল, হ্যাঁ, ট্রান্সলেট, এই যেগুলো বাইরের যেগুলো আমাদের বাংলাদেশে ট্রান্সলেট কত লাগে, 300 টাকা, 500 টাকা, সর্বোচ্চ 200 টাকা, পাইকারি দরে অনেকে করে, যাদেরকে হচ্ছে কোনো মানে ওই লাইবিলিটি নাই, মানে তাদের যে লাইসেন্সের একটাই থাকে, কোর্ট থেকে একটা হচ্ছে আপনার অনুমোদন দিয়ে দেয় যে আপনারা এই কাজটা করতে পারবেন, অনেক সময় তাদের এক্সপায়ার ডেট থাকে না, এইভাবে করতে গেলে 50-60 টাকাও করা যায়। আপনার একটা ভেরিফাইড একটা হচ্ছে এই মোটারাইজেশনের এখানে যাবেন, এখান থেকে করতে গেলে দেখবেন যারা ভেরিফাইড তাদের হচ্ছে অ্যামাউন্টও খরচ বেশি হয়, কারণ তাদের সরকারের ভ্যাট ট্যাক্স দিতে হবে, অনুমতিটা আনতে গেলেও তাদের ভ্যাট ট্যাক্স দিতে হয়, সেখানে 200, 250, 300, 500 টাকা লাগে ভাই। এটা বাংলাদেশের কথা বলতেছি না, ওইখানের কথা বলতেছি, ওইখানেও হচ্ছে পোস্টাল করতে হয় ওই দেশে, যে ডকুমেন্টসগুলো আমরা রেডি করে আপনার বেলারুশ এয়ারপোর্টে পাঠাই, আপনার ফ্লাই করার 5 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 15 দিন আগে পাঠায় দেয়, এতে করে তারা নিশ্চিত হয় যে যাত্রীটা এয়ারপোর্টে ফ্লাই করে আসবে। কারণ এই ডকুমেন্টসগুলো আমি ওখানে যদি না দেই, অকুটি বোর্ডে আপনার এই ডকুমেন্টসগুলো না থাকে, আপনি কীভাবে এখানে ঢুকবেন আর কীভাবে তারা আপনারা ফাইন্ড আউট করবে যে আপনি সেই যাত্রীটা? আপনার এই যে ছবিটা, এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ছবিটা, এরকম আমরা টেলেক্সের মাধ্যমে এয়ারপোর্টে সব ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিই আপনার ছবি সহ, তারা ফাইন্ড আউট করতে পারে যে এই কোম্পানির যাত্রীটা।
তারপর হচ্ছে আর ইয়ার পরে যদি আপনি সব কিছু পারা সত্ত্বেও সব কিছু হওয়া সত্ত্বেও ইন্টারভিউতে ভুল করেন, সেটা তো লাইবিলিটি আপনার। সেই ক্ষেত্রেও আমরা আপনাদের সহযোগিতা করি। আমাদের থেকে ড্যামারেজ দেওয়া হইলো, আবার আপনাদের থেকে কিছু মিলা-ঝিলা সবাই মিলে একসাথে আবার পাঠানোর চেষ্টা করি। ২য় বার আর এই সমস্যাটা হয় না। কারণ আপনার কারণে আপনার দোষে আসছেন, আমার দোষে তো না। কারণ আমি আপনারে ট্রেনিং দিছি, আমি আপনারে অরিজিনাল কোম্পানি দিছি, অরিজিনাল অথেন্টিক ডকুমেন্ট দিছি, সব ক্রাইটেরিয়া ফুলফিল কইরা দিছি। এরপরে যদি আপনার না ঢুকতে পারেন, এটা আপনার ব্যর্থতা। তো যাই হোক, এই হচ্ছে সিস্টেমটা। সবাই মনে রাখবেন, শুধু আমার কাছে না, যাদের কাছে ইউরোপের কাজ করতে যাবেন, যে এজেন্সিগুলো আছে, তারা মূলত আপনাদের বোঝাইতে চায়, কিন্তু আপনারা বোঝেন না। পরবর্তীতে কাজ না হইলে যখন তারা ডিরেকশন করতে যায়, আপনারা বলেন তারা বাটপার, চিটার, টাকা কাইটটা নিছে, টাকা ঘুরাইছে। সবাই এক না, কিছু কিছু এজেন্সি আছে আপনার টাকা ব্যাক করে দেয়, কিন্তু ওই যে আপনার মিনিং অফ চার্জটা, যেটা হচ্ছে সেও খায় নাই এবং সেটা আপনিও ব্যাক পাবেন না, ওই জিনিসটা তো ডিডাকশন হবেই। এগুলা নেমে ইউরোপের কাজে না আপনার। আচ্ছা, দ্বিতীয়ত অনেকে বলছে মিডল ইস্ট নিয়ে এখন ভাইবেন না। এখন আপনারা এশিয়ার মধ্যে যে ভালো ভালো দেশগুলো আছে, যেমন লাওস আছে, ভিয়েতনাম আছে। তবে লাওসের চাইতে বর্তমানে ভিয়েতনাম খুব ভালো হবে আমি মনে করি অপরচুনিটিগুলো, কারণ এখানে টিআরসি পাওয়া যায় প্রথমত। লাওসের একটা বিষয় কি, লাওস হচ্ছে স্টেট ভিত্তিক কাজ। হ্যাঁ, আপনি টিআরসি পাইলে সব জায়গায় কাজ করতে পারবেন না, কিন্তু ভিয়েতনামে আপনি যে কোনো কোম্পানিতে, এই কোম্পানিতে ভালো লাগলো না, টিআরসি পাইছেন, ইউরোপের মতো সিস্টেম, অন্য কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন। তো ভিয়েতনাম যাওয়াটা বেটার হবে। ভিয়েতনামের কাজ আমি শুরু করবো রিসেন্টলি। বেলারুস তো আমাদের এখানে নিজেদের সাইড, ওই কাজ তো করবোই। যাদের ইচ্ছা হবে আপনারা আসতে পারেন, আমি সহযোগিতা করতে পারবো, কিন্তু নিজের ইচ্ছা থেকে আসবেন, আমি কারো জোর করতেছি না ভাই, আসেন। আর ভিয়েতনামের কাজগুলো করব, সর্বোচ্চ 10 থেকে 15টা ফাইন আমার ভিয়েতনামের জন্য প্রয়োজন। আমি কাজের ধরনগুলো বলি, যারা গার্মেন্টসের সুইংয়ের কাজ জানেন, আর যদি নাও জানেন 1-1.5 মাস কাজ শেখেন। আর এখানে যাইতে সময় লাগবে হচ্ছে 3.5 থেকে 4 মাস। ঠিক আছে, ভিয়েতনামের ভিসাগুলা কিন্তু আপনার বন্ধ ছিল কিছুদিন যাবত। এই আবার এই রিসেন্টলি 15-20 দিন ধরেন, এখন আবার ভিসাগুলো খুলছে। এম্বাসি আমাদের বাংলাদেশে আছে, এখান থেকে স্টিকার ভিসা হবে। এটা কোনো ট্যুরিস্ট ভিসা না যে ট্যুরিস্ট ভিসা আপনারা নিয়ে ওই ওয়ার্ক পারমিটে কনভার্ট করবে, এটা অনেক ক্রিটিক্যাল। আর ওইভাবে গেলে হয় কি, আবার ফেরত আসতে হয় বাংলাদেশে। তখন ওই লোকগুলাই ভিডিও কইরা কইরা বলে যে ভাই আমি ভিয়েতনাম গেছি, প্রতারিত হয়েছি, কারণ সে জানে না ভাই, বা সে এমন মানুষের শরণাপন্ন হয়ে ওইখানে গেছে, সে তাকে সঠিক পথ দেখায় নাই। আমাদের প্রসেসিংটা হবে সরাসরি একদম কোম্পানি, অ্যাম্বাসি, আপনি আর আমি, এছাড়া আর মাঝখানে কোনো মিডিল ম্যান না। কথা বুঝতে পারছেন? তো আপনি এখান থেকে ম্যান পাওয়ার করে যাইতে পারবেন। তো আপনারা ভিয়েতনাম যাওয়ার জন্য প্রস্তুত হন। এখানকার কারেন্সিও ভালো, আর ইউরোপের একটা ফিল পাইবেন যখন আল্লাহ বাঁচালে আপনাদের টাকা পয়সা হবে এখানে থাকার পর। ভিয়েতনামে আনস্কিল ওয়ার্কারদের বেতন হয় 45,000 টাকা বাংলাদেশ সর্বপরিমাণ। আর যারা স্কিল ওয়ার্কার আছে তাদের বেতন হচ্ছে 50 থেকে 55,000। আস্তে আস্তে ডে বাই ডে বেতন বাড়ে 60-70। এমন লোকও আমি শুনছি এখানে 70-80,000 টাকা স্যালারি পায়, যেটা ইউরোপের নন সিটিজেন দেশগুলো। তো আপনারা ভিয়েতনাম কাজের জন্য যাইতে পারেন। গার্মেন্টসের কাজ ছাড়াও আরও হচ্ছে আপনার ফ্যাক্টরির কাজগুলো বেশি হয়, যেমন হচ্ছে আপনার উডেন ফ্যাক্টরি, গার্মেন্টস, এই কাজগুলো বেশি হয়। হোটেল রেস্টুরেন্ট আছে, এটা পরে হয়তো আপনারা যাওয়ার পর এখানের ভাষা টাষা শিখলে তারপর আপনারা আবার হচ্ছে এখানে কন্টিনিউ এই কাজগুলো করতে পারবেন। তো যখন আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম, মাঝখানে অন্য কথা এসে পড়ছি, যদি তখন আপনাদের হাতে টাকা পয়সা হয়ে যায়, ওইখান থেকে আপনারা, যেহেতু আপনাদের ভিয়েতনামের টিআরসি কার্ড থাকবে, নিজে নিজে অ্যাপ্লাই করে বা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যেহেতু আমিও একজন প্রতিনিধি এখানকার। আমি চেষ্টা করবো ভালো কোনো ভ্যাকেন্সি থাকলে আপনাদের হচ্ছে ওই ইউরোপে কনভার্ট করার, এটা পরবর্তী সময়ে আর কি। আর যেই বেতনের কথা বললাম, অনেকে ভিডিও না দেখার কথা বলবেন না, পুরো ভিডিওটা দেখবেন। সেটা হচ্ছে 70-80 পায় কারা অনেক দিন ধরে আছে, যারা 3 বছর 4 বছর 5 বছর ধরে কাজ করে, তাদের স্কিল ডেভেলপ করছে এখানে থেকে তারা। হ্যাঁ, আবার বলতেছি, যারা আনস্কিল আছে তারা 45,000 টাকা সর্বনিম্ন পাঠাইতে পারবে বাংলাদেশে, খাওয়া দাওয়া কইরাও। আর যারা হচ্ছে আপনার স্কিল ওয়ার্কার, তারা প্রথম অবস্থায় 50 থেকে 55,000 টাকা তারা ইনকাম করতে পারবে। এখানকার ডিউটি টাইম হয় 8 ঘন্টা। আর যদি ওভার টাইম করেন, ওভার টাইমগুলো কাউন্ট হয়। আর আমি যে টাকার হিসাবটা বলছি ওটা ওভার টাইম ছাড়াই বলছি। হ্যাঁ, ওভার টাইম হিসেবে ওই আপনার বাকি 3 ঘন্টা, আপনার হচ্ছে বাকি ঘন্টাগুলো, যেমন 8 ঘন্টা ডিউটি, ওভার টাইম করলেন টোটাল, বেশিরভাগ এশিয়ার কাজগুলো 12 ঘন্টা হয়ে থাকে ডিউটি। ওভার টাইম থাকলে টোটাল সব মিলায় 12 ঘন্টা কাজ হয়। 8 ঘন্টা আর 4 ঘন্টা, মাঝখানে 1 ঘন্টা ব্রেক টাইম, তার মানে 3 ঘন্টা ওভার টাইম হচ্ছে আপনার ওই অ্যাড হবে।
তো এই হচ্ছে সিস্টেম। তো যারা যাইতে চান যোগাযোগ করবেন অবশ্যই ইনশাআল্লাহ। আর ভালো, ভালো অপরচুনিটি নিয়ে আসবো। আর নিউজিল্যান্ডের আপডেটটা আসলে আপনাদের হচ্ছে দিয়ে দিব আরকি। ইনভাইটেশন পাইলাম, কি, কি ডকুমেন্টস করতেছি। পাশাপাশি যখন এম্বাসিতে যেগুলায় যাই, আপনার যদি সময় থাকে ওই সময় ভিডিওগুলো করব। আসলে আমি যখন যেই কাজটা করি ওইখানে মনোযোগ থাকে তখন মন চায় না মোবাইলটা বাইর করে ভিডিও করতে আরকি। এই হচ্ছে সমস্যা। আর ভিডিওতে সামনে যে ভিডিওটা আসবে এখানে যে আমাদের ফ্লাইটগুলা কিভাবে কি হইছে, কে, কে গেছে এগুলা হচ্ছে আমি ওখানে তুইলা ধরবো। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।